ইস, আমার টিটি পোকা লজ্জা পেয়েছে। লজ্জা পেলে তোমাকে অনেক কিউট লাগে। আমাকে আরো লজ্জা দেওয়ার ধান্দা তার। আমি তার বুকে মৃদু করে কয়েকটা কিল বসিয়ে দিয়ে বললাম, শুধু কি বলি আপনি লুচ্চামির উপর ডিগ্রি করছেন? লাগাম ছাড়া কথাবার্তা। আমার বউর সাথে বলি, অন্য কারোর বউর সাথে তো বলি না। আজকে রাতে খবর আছে। আমি ডন্ট কেয়ার ভাব নিয়ে বললাম, দেখা যাবে। ওকে, দেখে নিও। আমি আর দাঁড়ালাম না, দ্রুত পায়ে আম্মুর কাছে গিয়ে হাতে হাতে কাজ করতে লাগলাম। একসাথে সবাই খাবার খেয়ে নিলাম, বিছানা করে মশারিটা নিয়ে নিলাম। তায়াং ভাইয়া তন্নির সাথে কথা হয়েছে একটু আগে। খালামণির সাথে কথা বলতে বলতে বারান্দায় চলে গেলাম। কথা শেষ করে বাইরে তাকিয়ে কিছুটা জোরে চিৎকার করে উঠি। এনাজ ওয়াশরুম থেকে দ্রুত বের হয়ে এসে বলে, কি হয়েছে, চিৎকার দিলে কেন? আমি খুশিতে কথা বলতে পারছি না, আবার মুখ হা হয়ে আছে। এনাজ আবারও বলল, কি হয়েছে বলবে তো? আমি হাত দিয়ে বাইরে দেখিয়ে দিলাম। এনাজ বাইরের দিকে তাকিয়ে আমার মতো করে মুখ হা করে রাখলো। তারপর আমার এক হাত চেপে ধরে ফিসফিস করে বলল, টিটি পোকা, আমি যা দেখছি তুমিও কি তা দেখতে পারছো? হুম। আমার মনে হচ্ছে স্বপ্নের জগতে আছি। আমারও। বিশ্বাসই হচ্ছে না আমার। চলো ছাদে যাই। জলদি চলো, এত সুন্দর মোমেন্ট হাতছাড়া করার মতো নয়। আমিও এনাজ অনেকটা দৌড়ে ছাদে চলে এলাম। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, আমরা দুজন কি দেখে দৌড়ালাম। আমাদের দালানটা দক্ষিণ মুখ, বারান্দায় দিয়ে দূর দূরান্তের আলুর ক্ষেত দেখা যায়। আমাদের বারান্দার সামনে ঝাঁকে ঝাঁকে জোনাকি পোকারা জ্বলছে নিচ্ছে, মনে হচ্ছে ওদের মিছিল লেগে গেছে। সাধারণত শীতের সময় এদের দেখা মেলে না, হঠাৎ কি মনে করে ওরা হানা দিয়েছে তা ওরাই ভালো জানে। জোনাকির আলোতে পুরোটা জায়গা অন্যরকম পরিবেশে পরিণত হয়েছে। ছাদে গিয়ে দুজন পাশাপাশি বসে পড়লাম। এনাজের কাঁধে আমার মাথা হেলিয়ে দিয়ে এই সুন্দর মুহূর্তটা অনুভব করতে লাগলাম। অনেকটা সময় কেটে গেল এভাবে। সবাই শুয়ে পড়েছে অনেক আগে, এতক্ষণে হয়তো ঘুমিয়েও গেছে। ধীরে ধীরে জোনাকি পোকাগুলো ঝাঁকে ঝাঁকে অন্যদিকে চলে যেতে লাগলো। একসময় অন্ধকারের সাথে মিলিয়ে গেল। এনাজ আমাকে মৃদু স্বরে ডাকলো, টিটি পোকা। বলো। ও, জেগে আছো? জি। আমি ভাবলাম ঘুমিয়ে গেছো, তাই ডেকেছিলাম। কিছু বলবে? চলে এবার রুমে ফিরে যাই। আর একটু থাকি? জোনাকি পোকা তো নেই। তবু। ওকে। উনি আবারও চুপ করে গেলেন। ভারী একটা সোয়েটার পরে আছি, তবুও শীত করছে। ঠান্ডা লাগবে জেনেও বাইরে থাকতে ভালো লাগছে। প্রিয় মানুষটার কাঁধে মাথা রেখে এই নীরব পরিবেশ অনুভব করতে কার না ভালো লাগে বলুন তো। এনাজ কিছু সময় চুপ থেকে বলল, একটা কথা বলি? বলো। চলো না যাবার ডুব দিই নতুন অধ্যায়ে। আমি চোখ দুটো বড় করে তার দিকে তাকালাম। যদিও আমি পুরোপুরি তার হয়ে গেছি বহু আগেই। বউ ভাতের রাতে আমাকে ছাড়েওনি, কোনো সময়ও দেয়নি, পুরোপুরি নিজের করে ফেলেছে। নতুন জীবনে পদার্পণ হয়েছে সেদিন। তবু আজ তার মুখে এমন কথা শুনে কিছুটা অপ্রস্তুত হয়ে গেছি। তার চোখ দুটো অসহায় হয়ে আমার দিকে স্থির, চাতক পাখির মতো আমার উত্তরের অপেক্ষায় আছে। সেই চোখের দিকে তাকিয়ে কেন জানি মানা করতে পারলাম না। লজ্জায় মাথা নিচু করে ফেললাম। সে কিছুটা খুশি গলায় বলল, তোমার মাঝে দ্বিতীয়বারের মতো ডুব দিতে দেবে আমাকে? আমি কোনো উত্তর দিলাম না। তার বুকে মুখ লুকালাম, তাতেই সে তার উত্তর খুঁজে পেল। দুই চোখের পাতায় আলতো করে চুমু খেয়ে আমাকে কোলে তুলে নিল। আমি এখনো তার বুকে মুখ লুকিয়ে রেখেছি। লজ্জায় আমি শেষ। তারপর আর কিছু না। জান থাকেন, এত কিছু জানতে হবে না। ভাবি, একটু শুনবেন প্লিজ? বাবার বাসার থেকে বড় একটা সফর দিয়ে আজ ফিরে এসেছি। বিয়ের পরের এই দিনগুলো খুব তাড়াতাড়ি কেটে গেল। বাইক থেকে নামতেই একটা মেয়েলি কণ্ঠ পেয়ে থমকে দাঁড়ালাম। এনাজ এরাম ভেতরে চলে গেছে। লং কুর্তি পরিহিত একটা মিষ্টি দেখতে মেয়ে আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি এক চিলতে হাসি দিয়ে বললাম, আমাকে বলছেন আপু? হ্যাঁ ভাবি, তোমাকেই বলছি। জি বলুন।
আমি তোমার ছোট ভাবি, তাই প্লিজ আপনি করে বলবে না। আমার নাম নিতুয়া, সবাই নিতু বলে ডাকে। তুমিও আমার নাম ধরে ডেকো। আমি তোমাকে চিনতে পারলাম না, যদি দয়া করে তোমার পরিচয় দিতে। নিতু? আমি ওই পাশের দালানে থাকি। আসলে তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। এনাজ ভাইয়ার সাথে বলতে পারলে ভালো হতো, কিন্তু ভাইয়াকে আমার ভয় করে, তাই তোমার কাছে এসেছি। তুমি পারো আমাদেরকে সাহায্য করতে? আমাকে একটু খুলে বলো নিতু, আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। একটু আড়ালে যাই, চলো। ওকে চলো। নিতু আমার হাত ধরে দেয়ালের আড়ালে নিয়ে গেল। আমার মাথায় কিছু খেলছে না। নিতু হাঁসফাঁস করছে, বারবার হাত কচলাচ্ছে, চোখ দুটো এদিক সেদিক ঘুরছে। বেচারিকে অনেক চিন্তিত মনে হচ্ছে। আমি ওর হাত ধরে আশ্বাসের সুরে বললাম, তোমার যা বলার বলতে পারো, এত ভয় পাওয়ার কিছু নেই। আমার আশ্বস্ত কণ্ঠ শুনে নিতু আমার হাত ধরে কান্না করে দিল। আমার কিছু বোধগম্য হচ্ছে না। অচেনা অজানা একটা মেয়ে আমার সামনে দাঁড়িয়ে কেন কাঁদবে? কাহিনীটা কি? মুখটাকে থমথমে করে বললাম, তুমি কান্না করো না প্লিজ, কি হয়েছে বলো। ভাবি, আমি ঠিক বুঝতে পারছি না কিভাবে শুরু করব। আমার কাছে সব এলোমেলো লাগছে। কোনো কিছু না ভেবে শুরু করে দাও। নিতু কিছু সময় থেমে চোখের পানি মুছে নিল। বেচারি আসলেই বুঝতে পারছে না কোথা থেকে কি শুরু করবে। এনাম ভাইয়া ডাকতে ডাকতে এদিকে আসছে মনে হচ্ছে। আমার সামনে এসে বলল, এই যে ভাবি, আপনি এখানে, আর আমি আপনাকে সারা দালান খুঁজে হয়রান। ভাইয়া প্রথমে নিতুকে খেয়াল করেনি। এক নাগারে কথাগুলো বলে নিতুর দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলল, নিতু তুমি এখানে? ভাবির সাথে কি কথা বলো? নিতু গম্ভীর কণ্ঠে বলল, যা তুমি এতদিন বলতে পারোনি তাই বলতে এসেছি। আমি বড় বিপদে পড়ে আজ এখানে এসেছি। আমি আর লুকোচুরি চালাতে পারছি না। তুমি আমার কথাটা শোনো নিতু। তোমার আর কোনো কথা শুনবো না আমি, এনাম। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি কি করতে হবে। আরে আমি তো আছি, তাহলে তুমি এত টেনশন করছো কেন বলো তো? তুমি আছো, তবে নীরব দর্শকের ভূমিকা পালন করছো, আর কিছু নয়। এদের দুজনের কথার আগাগোড়া কিছুই বুঝতে পারছি না। অবাক চোখে একবার এনামের দিকে আর একবার নিতুর দিকে তাকাচ্ছি। তারা দুজন যে দুজনকে আগে থেকে চেনে তা আমি শিওর। আমি দুজনকে থামিয়ে দিয়ে বললাম, তোমরা কি আমাকে বলবে এখানে হচ্ছেটা কি? নিতু কিছু সময় থেমে বলল, আমি বলছি ভাবি, এনামও আমি একে অপরকে প্রায় 1.5 বছর ধরে ভালোবাসি। আমরা চুটিয়ে প্রেম করছিলাম। হঠাৎ করে আব্বু আমাদের ভালোবাসার কথা জেনে গেছে। তবে এনামের কথা জানে না, শুধু জানে আমি একটা ছেলেকে ভালোবাসি। তাই এখন আমাকে বিয়ে দিতে চাইছে। এনামকে কত করে বললাম এনাজ ভাইয়ার কাছে আমাদের কথা বলতে, কিন্তু এনামের কোনো হেলদোল নেই। তাই বাধ্য হয়ে তোমার কাছে আসতে হয়েছে। এখন তুমিই পারো আমাদেরকে বাঁচাতে। ভাইয়ার কাছে তুমি যদি আমাদের বিষয়টা খুলে বলতে, তাহলে ভাইয়া নিশ্চয় মেনে নিবে। পুরো তায়াং ভাইয়ার লাভ স্টোরির মতো ওদের কেস। আমি চোখ দুটো ছোট করে এনাম ভাইয়ার দিকে তাকালাম। এনাম মাথা নিচু করে চুলে হাত বোলাতে লাগলো। তলে তলে 1.5 বছর ধরে প্রেম করে, আর তাকে জিজ্ঞেস করলে বলে কেউ নেই। কণ্ঠে কিছুটা কঠিন ভাব রেখে এনামকে বললাম, এই ছিল আপনার মনে? আমিও তো বলি আমার এত সুন্দর একটা দেবরের কোনো গার্লফ্রেন্ড নেই। তাকে আদৌ বিশ্বাসযোগ্য? আপনি তো আপনার ভাইকে বলে দিলেই পারতেন। আপনার ভাইয়া তো মানা করতো না, যেহেতু আপনার ভাইয়েরও লাভ ম্যারেজ। তাকে না বলতে পারলে আমাকে বললে মেয়েটাকে কি এত টেনশন করতে হতো? দেখেন তো চেহারার কি হাল করেছে। একটা মেয়ের কাঁধে যখন বিয়ের পাড়া আসে তখন কি অবস্থা হয় তা আমি খুব ভালো করে জানি। এনাম মুখটাকে অসহায় করে অপরাধী ভঙ্গিতে বলল, ভাইয়া বিয়ের চাপে কিছু বলা হয়নি। বিয়ের আগেও তো আপনাকে নিয়ে ভাইয়া অনেক টেনশনে ছিল, তাই নতুন করে ভাইয়ার মাথায় কোনো টেনশন ঢোকাতে চাইনি। ভেবেছি ভাইয়াকে বিয়ের ঝামেলা যাওয়ার পর ধীরে সুস্থে সব বলে দেব। নিতু আমার হাত ধরে কাঁদো কাঁদো ফেস করে বলল, প্লিজ ভাবি, তুমি কিছু করো। আমার এখন শেষ ভরসা তুমি। আমি সব ভেবে তোমার কাছে এসেছি। আব্বু এনাস ভাইয়াকে অনেক ভালোবাসে। আমার বিশ্বাস সে প্রস্তাব দিলে আব্বু মানা করতে পারবে না। আমি ডান পাশের কপাল ডলে কিছু সময় ভেবে নিতুকে বললাম, আচ্ছা তোমরা আমার সাথে চলো, আমি দেখছি কি করা যায়। নিতু একবার এনামের দিকে আর একবার আমার দিকে তাকালো। ও ভয় পাচ্ছে। এনাম ওকে চোখ দিয়ে আশ্বস্ত করলো। আমার দিকে তাকিয়ে নিতু বলল,
আমার ভয় করছে ভাবি, ভাইয়া যদি মেনে না নেয় কিংবা আমাদের উপর রাগ করে। আমি মুচকি হেসে বললাম, তেমন কিছু হবে না, তোমরা চলো তো আমার সাথে, আমি আছি তো। আমার কথায় নিতু কিছুটা স্বাভাবিক হলো, গুটি গুটি পায়ে আমার সাথে চলতে লাগলো। এনামের মুখটাও শুকনো দেখাচ্ছে। আমি ওপরের সাহস দেখালেও মনে মনে একটু ভয় পাচ্ছি। যদি আমার পাগল রেগে যায় তাহলে কি হবে? সোফায় গম্ভীর হয়ে বসে আছে এনাজ। ওর মুখ দেখে বোঝার উপায় নেই ও এখন কোন মুডে আছে। ওর বরাবর নিতু বসা, আর পাশে এনাম ভাইয়া। আমি কিছুটা দূরে দাঁড়িয়ে আছি। এনাজকে আমি সবটা খুলে বলার পর থেকে ও এমন গম্ভীর মুখে বসে আছে। নিতু ওনার কোণ ধরে মোচড়াচ্ছে, ওর মুখে স্পষ্ট ভয়। এনাম ভাইয়া চুপচাপ বসে আছে। এনাজ এতক্ষণ পর মুখ খুলল, নিতুকে উদ্দেশ্য করে বলল, তুমি বাসায় যাও, সন্ধ্যা হয়ে এসেছে, আমি দেখি কি করা যায়। তুমি টেনশন করো না, আমি তোমার আব্বুর সাথে কথা বলে দেখি কি হয়। নিতু মুখ কাচুমাচু করে বলল, আচ্ছা ভাইয়া। এরাম যা, নিতুকে বাসায় পৌঁছে দিয়ে আয়। তার কোনো দরকার নেই ভাইয়া, আমি একা চলে যেতে পারবো, পাশাপাশি দালানেই তো আছি। সন্ধ্যা হয়ে আসছে, তাই দরকার আছে। এরাম কি বলেছি শুনতে পেয়েছিস কি? এনাম ভাইয়া মাথা নিচু করে বলল, ঠিক আছে ভাইয়া, চলো নিতু। নিতু সোফা থেকে উঠে ধীর পায়ে আমার সামনে এসে ফিসফিস করে বলল, আসছি ভাবি, কোনো আপডেট এলে আমাকে জানিও। নিশ্চয়ই, আর দেরি করো না, জলদি চলে যাও। আল্লাহ হাফেজ। নিতু ধীর পায়ে বের হয়ে গেল। ওর পিছু পিছু এনাম ভাইয়া। আমি এনাজের পাশে গিয়ে বসলাম। ও মনোযোগ সহকারে কিছু ভাবছে। আমি মৃদু স্বরে ডাকলাম, এনজিও সংস্থা। বলো। রাতের জন্য কি রান্না করব? তোমার যেমন চাই। আচ্ছা। আমি রুমে যাচ্ছি, কোনো দরকার পড়লে ডেকো। আমি মাথা হেলিয়ে সম্মতি প্রকাশ করলাম। সে ভীষণ চিন্তায় আছে, তাকে একটু একা থাকতে দেওয়া উচিত। তাই আমি কোনো দ্বিধা না করে কিচেনে চলে গেলাম। রাতের জন্য হালকা পাতলা নাস্তার আয়োজন করলাম। মাগরিবের নামাজ পড়ে 2 মগ কফি হাতে রুমে ঢুকলাম। এনাজ মসজিদ থেকে নামাজ পড়ে মাত্র ফিরছে। এনাম ভাইয়া সেই যে নিতুকে এগিয়ে দিতে গেছে এখনো আসেনি। রুমে ঢুকে এনাজকে কোথাও পেলাম না। বারান্দার দরজাটা হালকা করে আবজানো। আমি সেদিকে ছুটলাম। এনাজ একটা চেয়ারে বসে আরেক চেয়ারে পা দিয়ে বসে আছে, দৃষ্টি তার সামনের দিকে। আমি কফির মগটা তার দিকে বাড়িয়ে দিয়ে বললাম, কফি। থ্যাঙ্কস। শুধু থ্যাঙ্কস? আর কি লাগবে? কিছু না, পা সরান, আমি একটু বসি। এনাজ পাশের চেয়ার থেকে পা সরিয়ে আমাকে জায়গা দিল। আমি চেয়ারে বসে তার দিকে তাকালাম। সে ততক্ষণে কফির মগে চুমুক দিয়েছে। আমি ধীর কণ্ঠে বললাম, টেনশনে আছেন? অনেকটা। কি করবেন এখন? দেখি তাইয়ের সাথে কথা বলে। যা ভালো মনে করেন তাই করেন, তবে দেখেন শেষ অবধি যেন ওরা এক হতে পারে। এর জন্য একটু বেশি চিন্তিত। চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। আমি কোনো কথা না বলে কফির মগে বিশাল এক চুমুক দিলাম। এনাজ ডান হাতে কফির মগ ধরে রেখেছে, বাম হাতে আমার ডান হাত নিয়ে শক্ত করে ধরলো। তারপর কফি রেখে আমার হাতের আঙুল নিয়ে খেলতে লাগলো। আমি মুচকি হেসে জিজ্ঞেস করলাম, হচ্ছেটা কি? কিচ্ছু না, একটা কথা বলবে? বলেন। তুমি সাথে থাকলে আমার মন যত খারাপ থাকুক নিমেষেই ভালো হয়ে যায়। এই যে এখনকার উদাহরণ দিই, এতক্ষণ মনটা ভীষণ খারাপ ছিল, তুমি আমার পাশে বসতেই মন খারাপ লেজ গুটিয়ে পালালো। তুমি সত্যি আমার ম্যাজিক টেরি বোকা। আপনিও আমার ম্যাজিক। মাঝে মাঝে মনে হয় তোমাকে হারিয়ে ফেললে আমার কি হতো, আমি বোধহয় দম বন্ধ হয়ে মারা যেতাম। আমি কিছুটা রাগ দেখিয়ে বললাম, খালি উল্টা পাল্টা কথা, চুপ করেন। সত্যি কথা, আমার ভালো থাকার জন্য যে তোমাকে ভীষণ প্রয়োজন। ভালোবাসি। আমিও খুব বেশি ভালোবাসি। এনাজ চুপ হয়ে গেল। আমার হাতটাকে শক্ত করে ধরে নিজের কোলের মধ্যে রাখলো। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে আবার চোখের দিকে তাকিয়ে বলল, আমার একরাশ শূন্যতার মাঝে তুমি এক বিশাল পূর্ণতা টেরি বোকা। আমি মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম। এই মানুষটাকে যত দেখছি তত বেশি ভালোবেসে ফেলছি। আজকাল একে ছাড়া আবার চলেই না। এনাজ আমার মাথাটা তার বুকের সাথে চেপে ধরে মাথার উপরে চুলের মধ্যে একটা গাঢ় করে চুমু খেলো। মগটা গ্রিলের পাশে রেখে 2 হাতে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তোমাকে ছাড়া আমি নিঃস্ব। আমার বাকি জীবনটা তোমার সাথে কাটিয়ে দিতে চাই। শুধু ইহকাল নয়, পরকালেও আমি শুধু তোমাকে চাই।
অনেক অনেক ভালোবাসি তোমাকে। আমি চুপ করে তার বুকে মাথা হেলিয়ে রাখলাম। কথা বলে আমি এত সুন্দর মুহূর্তটা নষ্ট করতে চাই না। তার বুকে মাথা রাখলে আমার সারা দিনের হয়রান নিমিষেই হাওয়া। এনাজ পরম যত্নে আমার মাথায় বিলি কেটে দিচ্ছে। আমি চুপ করে তার হৃৎপিণ্ডের ঠিপ ঠিপ শব্দ শুনছি। সময়টা থমকে যাক না এখানে, মন্দ কি তাতে। 2 দিন পর আজ আমরা পুরো পরিবার খালামণিদের বাসায় আসছি। খালামণি তার নতুন ভাগ্নি জামাইকে দাওয়াত করেছে। তায়ান ভাইয়ের সব বন্ধুদেরও দাওয়াত করা হয়েছে। মোহনা শারমিনও এসছে। সবাই হুলস্থুল করে সোফায় বসে আড্ডা দিচ্ছে। আমি তন্নি খালামণিকে হাতে হাতে সাহায্য করে দিচ্ছি। খালামণি একা এত রান্না সামলিয়ে উঠতে পারবে না। তন্নি ড্রয়িং রুম থেকে ট্রে পিচ এনে আমাকে বলল, নুফা আপু, তোমাকে তোমার জামাই ডাকে। খালামণি ওকে ধমক দিয়ে বলল, এসব কেমন কথা তন্নি? তোমার জামাই কি? তোর কি হয় ওর জামাই? তন্নি দাঁত বের করে হাসি দিয়ে বলল, আমার দুলাভাই হয়, তাই তো এমনিই বললাম। দুলাভাইয়ের সাথে তো শালিকে একটু ঠাট্টা মস্করা করতেই পারে। খালামণি মুখটাকে কুঞ্চিত করে বলল, এনাজ তোর ভাইয়ার সমান, তাই ওকে অসম্মান করে কোনো কথা বলবি না। আমি কিন্তু আমার ছেলের অপমান সহ্য করতে পারবো না। খালামণির কথা শুনে আমি মুখ বাঁকিয়ে বললাম, ইস, তোমাদের ছেলেরাই সব। আমরা যেন বানের জলে ভেসে এসছি। কি তন্নি, তুই কিছু বল। তন্নি আমার সাথে সুর মিলিয়ে বলল, কি আর বলবো বলো, আমি এসব বহু আগে থেকেই দেখে আসছি। তুমি দেখো, মায়েরা ছেলেদের বেশি আদর স্নেহ দেয়, আর এমন একটা ভাব ধরে থাকে যেন আমরা কেউই নয়। খালামণি মুচকি হেসে বলল, হয়েছে, অনেক বলেছিস। এবার দয়া করে দ্রুত হাত চালা, কত রান্না বাকি আছে। নোভা, যা শুনে আয় এনাজ কেন ডাকছে। তন্নি মুখ টিপে হেসে বলল, যাও যাও, জলদি যাও। তুমি তো আবার অ্যানাস ভাইয়ের অক্সিজেন, তোমাকে না পেলে তো তার শ্বাসকষ্ট উঠবেই। আমি মুচকি হেসে তন্নির পিঠে একটা জোরে থাপ্পড় মারলাম। তন্নি আহ করে পিঠে হাত দিয়ে বসে পড়ল। আসলে থাপ্পড়টা অনেক জোরেই লাগছে। আমিও বুঝে উঠতে পারিনি। থাপ্পড় মেরে আমি 1 মিনিটও দেরি করিনি। দ্রুত কিচেন থেকে ছুট লাগিয়েছি। ড্রয়িং রুমে গিয়ে তাকে পেলাম না। এদিক সেদিক তাকাতে দেখে রনক জোরে চেঁচিয়ে বলল। আমি চোখ দুটো রনকের দিকে স্থির করে জিজ্ঞেস করলাম, তাহলে ও কোথায়? তাওহিদ ভাইয়া শাহেদ ভাইয়ার পিঠে একটা চাপড় মেরে আমার দিকে তাকিয়ে বলল, তোমারও রুমে গেছে, তাই এনার্জি কমে গেছে, একটু বাড়িয়ে দিয়েছো। আমি তাওহিদ ভাইয়ার দিকে খাইয়া ফালামু লোক দিতেই সব হো হো করে হেসে উঠল। শারমিন তাওহিদ ভাইয়ার হাতে হালকা করে চড় মেরে বলল, কি ধরনের কথাবার্তা এসব? তাওহিদ ভাইয়ার শারমিনের দিকে তাকিয়ে এক চোখ মেরে বলল, দোস্তের বউয়ের সাথে একটু মজা করি, তুমি চাইলে তোমার সাথেও করতে পারি। আপনার মুখে লাগাম দিন তাওহিদ। কেন গো, আমার হবু বউ? ধুর, এর সাথে কথা বলাই বেকার। তাহলে বলো কেন? তাওহিদ ভাইয়া হে হে করে হাসতে লাগলো। শারমিন ভেংচি কেটে অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখলো। শাহেদ ভাইয়া ইমরান হাশমি ভাইয়াকে খোঁচা দিয়ে বলল, ইমরান, তুই কিছু বল। ইমরান ভাইয়া মোবাইলে বুধ হয়েছিল। মোবাইলের থেকে চোখ উঠিয়ে শাহেদ ভাইয়াকে বলল, কি বলবো? দোস্তের বউকে কিছু বলবি না? না রে শাহেদ, নোভা আমার বোন, বড় ভাই হিসেবে আমি কিছু বলতে পারি না। ইমরান ভাইয়ার কথায় আবার মুখে হাসি ফুটে উঠল। ভাইয়ার দিকে তাকিয়ে বললাম, এই না হলে আমার ভাই, বাকিগুলো সব বদের হাড্ডি। আবির ভাইয়াকে যে দেখছি না। রায়হান ভাইয়া আমার দিকে তাকিয়ে বলল, ও কাজে চলে গেছে, আবার তাও এতে বিয়েতেও আসবে, এর আগে নয়। আমি মোহনার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিলাম। মোহনাও বিনিময়ে হেসে বলল, কিছু বলবে ভাবি? না, তোমাদের সবকিছু ঠিক চলছে তো? আলহামদুলিল্লাহ ভালো। বিয়ের দাওয়াত কবে পাবো? আল্লাহ যেদিন কবুল করবে ভাবি সেদিন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই কবুল করবে। তাই যেন হয়। আমাদের কথা শুনে রায়হান ভাইয়া আফসোসের সুরে ইমরান হাশমি ভাইয়াকে বলল, ইমরান, আমার কবে একটা গার্লফ্রেন্ড জোটা পড়ে ভাই, তুই আর আমি কি সিঙ্গেলে মরবো নাকি? ইমরান ভাইয়া মুচকি হেসে বলল, আমাদের ভাই অ্যারেঞ্জ ম্যারেজ আছে কপালে, লাভ ম্যারেজ নাই।
রায়হান ভাইয়া মুখটাকে কাদো কাদো বানিয়ে বলল, আব্বুকে সেদিন বিয়ে করে বলছিলাম ছোট বোনটাকে দিয়ে। আব্বু একটা বকা দিয়ে বলে আমাকে নাকি কেউ মেয়েই দিবে না। এগুলো কোনো কথা বলো ভাই? রায়হান ভাইয়ার কথা শুনে সব হো হো করে হেসে উঠল। তায়াং ভাইয়া এতক্ষণ অব্দি চুপ করেছিল, হঠাৎ গম্ভীর মুখে বলল, তোকে ইনাজ কোন সময় ডাকছে আর তুই এখনো যাসনি? হ্যাঁ ভাইয়া যাচ্ছি। আমার দেবরটা কোথায় রে? মোবাইলে তোর জায়ের সাথে কথা বলতে ব্যস্ত আছে। ইমরান ভাইয়া রায়হান ভাইয়াকে বলল, বুঝলি রায়হান, এই এনামকে সাদা সিধা সৎ সরল ছেলে ভাবছি, কিন্তু এই ছেলে তো বড় খেলোয়াড় বেল হলো রে। আমরা কি করলাম জীবনে, কোনো মেয়ে জুটাতে পারলাম না। তাওহিদ ভাইয়া বলল, থাক ভাই, মন খারাপ করিস না। আমরা সবাই যদি বিয়ে করে ফেলি তাহলে আমাদের বাচ্চা কাচ্চা সামলাবে কে বল? বাচ্চাদের সামলাতে তো তোদের মতো দুই একটা বন্ধু লাগবে। তাই অপেক্ষা করে বিয়ে কর। আমাদের বাচ্চাদের তো তোদের বিয়ে দেওয়া পাওয়ার হক আছে। শাহেদ ভাইয়া তাওহিদ ভাইয়ার কথায় তাল দিয়ে বলল। তাওহিদ কিন্তু খারাপ বলেনি। রায়হান ভাইয়া শাহেদ ভাইয়ার পিঠে ধূপ করে একটা ঘুষি দিয়ে বলল। আবার তাল দেওয়া হচ্ছে? তায়াং ভাইয়া এবার আমাকে একটা ধমক দিয়ে বলল, তুই এখনো যাসনি? আমি কিছুটা চমকে থতমত খেয়ে বললাম, যাচ্ছি। রনক শয়তানি হাসি দিয়ে বলল, জলদি যাও ভাবি, আমার ভাইয়া তোমাকে অনেক মিস করছে। আমি রনকের দিকে ক্রোধ দৃষ্টি নিক্ষেপ করে বললাম, দিন আবারও আসবে বোন জামাই, তখন আমিও সব উসুল করে নিব। নিও নিও, আমি কি ভয় পাই নাকি? আমি আর দেরি না করে দ্রুত তায়াং ভাইয়ার রুমের দিকে রওনা দিলাম। হঠাৎ করে উনি আবার একা কেন ডাকলো? কোনো সমস্যা হয়নি তো? এতক্ষণ তো এসব মাথায় আসেনি। এখন আশায় দ্রুত পায়ে এগিয়ে যেতে লাগলাম। কাকে খোঁজো ভাবি? এনামের কথায় অনেকটা চমকে গেলাম। তায়াং ভাইয়ার রুমের খাটের ওপর বসে নিতুর সাথে মনোযোগ সহকারে কথা বলছে এনাম। ওদের সবকিছু সেটিং করে ফেলছে এনাজ। বিয়ের পিড়িতে বসতে ওদের দেরি আছে, তবে আপাতত আমরা কয়েকজন গিয়ে নিতুকে আংটি পরিয়ে রেখে আসব। পরবর্তীতে এনামের চাকরি হলে নিতুকে উঠিয়ে আনা হবে। নিতুর বাবা আমার বাবার মতো এত বেশি ঝামেলা করেনি। আমি একবার এনামের দিকে তাকিয়ে ভাবলাম, এনাম এখানে হলে এনাজ কোথায়? আমি ওর দিকে তাকিয়ে কিছুটা মুখে হাসি রেখে জিজ্ঞেস করলাম, আপনার ভাইয়া কোথায়? ভাইয়া তো তন্নির রুমে। কোনো দরকার ভাবি? আপনার ভাইয়া আমাকে ডাকছিল, তাই আর কি। ওর শরীর খারাপ করলো কিনা। ভাইয়া বললো তার নাকি মাথা ধরেছে। আচ্ছা আমি যাচ্ছি। ভাবি শুনেন। জি বলেন ভাইয়া। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কেন? আপনার জন্য নিতুকে আমি পেলাম, সবটা আপনার সাহায্যের কারণে। আগে সব সময় শুনতাম বড় ভাইয়ের বউ হয় বড় বোন কিংবা মায়ের মতো। আজ আমি নিজ চোখে তার প্রমাণ পেয়ে গেলাম। তেমন কিছুই তো করতে পারলাম না দেবরজি। তবুও যা করেছেন কম কি? অনেক কম। একটুও না। আপনি ভাইয়াকে কত সুন্দর করে সবটা বুঝিয়ে বললেন সেদিন। আমি হলে কখনোই পারতাম না। আপনি সেদিন আমাদের সাহায্য না করলে আজ আমরা দুজন দুদিকে ছিটকে পড়তাম। আরে ধুর, আপনি একটু বেশি বলছেন। একটুও বেশি বলছি না। আচ্ছা আমি আসি, আপনার ভাইয়ার কাছে যাই। আর কোনো কিছু লাগলে আমাকে ডেকে নিন। ওকে। তায়াং ভাইয়ার রুম ছেড়ে এনাজের কাছে গেলাম। রুমে ঢুকতেই দেখলাম সে কপালে হাত দিয়ে বালিশে শুয়ে আছে। আমি ধীর পায়ে তার কাছে গিয়ে মৃদু স্বরে ডেকে বললাম, এনজিও সংস্থা, খারাপ লাগছে? কপালের উপর থেকে হাত না সরিয়ে বলল, ও আসছো তুমি? এতক্ষণ পর আমার কথা মনে পড়লো তাহলে তোমার? কিচেনে কাজ করছিলাম। তায়াং ভাইয়া বলল, আপনারা কি মাথা ধরেছে? ভালোই ধরেছে। কপালটা একটু টিপে দেবে, সাথে চুলে একটু বিলি কেটে দিও। আচ্ছা আমি কপালে বাম লাগিয়ে টিপে দিচ্ছি, আপনি শুয়ে থাকুন। টিজি পোকা, বলেন। তুমি কিন্তু আবার আপনি বলা শুরু করেছ। আমি জিভায় কামড় দিয়ে অপরাধী ভঙ্গিতে বললাম, পুরনো অভ্যাস তো, ছাড়তে পারি না। অভ্যেস করতে হবে। আচ্ছা জনাব। টেবিলের ড্রয়ার থেকে মাথা ব্যথার বাম বের করে তার শিয়রের পাশে বসলাম। আমি বসতেই সে আমার কোলে মাথা দিয়ে শটান হয়ে শুয়ে পড়ল। কপালে বাম ডলে কিছু সময় টিপে দিলাম। সে উপর হয়ে শুয়ে আমার কোমর জড়িয়ে ধরে বলল, আমি একটু ঘুমোবো।
ঘুমাও, মানা করলো কে? তুমি এইভাবে বসে থাকো, তোমার কোলে মাথা রেখে ঘুমাবো। এখান ছেড়ে কোথাও যাবে না। ঘুম থেকে উঠে যেন তোমাকে এইভাবেই দেখতে পাই। কিরকম কথা এসব? খালামণি তন্নির সাথে একটু কাজ করতে হবে তো, তাছাড়া আপনার বন্ধুরাই বা কি বলবে? কেউ কিচ্ছু বলবে না, তুমি চুপ করে এখানে বসে থাকো, আমি তোমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকবো। এটা কেমন কথা এনাজ? এমন কথাই, তুমি যদি এখান থেকে উঠে যাও তাহলে আমি অনেক রাগ করবো কিন্তু। তার কণ্ঠে স্পষ্ট রাগী ভাব শোনা যাচ্ছে। পাগল রাগালে আমার কপালে শনি আছে, তাই চুপচাপ মেনে নিলাম। কোমরটাকে আরো শক্ত করে ধরে পেটে দুটো চুমু খেলো। আমি কিছুটা চমকে উঠলাম। তার দিকে তাকাতেই সে আমার এক হাত নিয়ে তার মাথায় রেখে বলল, হাত বুলিয়ে দাও, এর সাথে একটু বিলি কেটে দিও। আমি কোনো দ্বিধা না করে তার মাথায় বিলি কেটে দিতে লাগলাম। আল্লাহ জানে বাকি সবাই কি ভাববে। এনাজ, নোভা, খেতে আয়। তায়াং ভাইয়ার ডাক শুনে হুড়মুড় করে উঠলাম। এনাজের মাথায় বিলি কেটে দিতে দিতে কখন যে খাটের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছি বলতে পারি না। এনাজ এক হাতে পেট জড়িয়ে ধরে এখনো ঘুমিয়ে আছে। তায়াং ভাইয়া আবারও দরজার বাইরে থেকে ডাকলো, কিরে তোরা কি খাবি না? আসতেছি ভাইয়া। জলদি আসিস। এনাজ কি এখনো ঘুমে? উঠে নাই। মাথা ব্যথা কমেছে? বলতে পারছি না। না কমলে খাবার খেয়ে ওষুধ খেতে বল। আচ্ছা তুই যা, আমরা আসতেছি। তায়াং ভাইয়া চলে গেল। আমি এনাজকে মৃদু ধাক্কা দিয়ে বললাম, এই যে ওঠো, খাবে না? বললে তো হবে না, খেতে তো হবে। খাবার খেয়ে একটা ওষুধ খেয়ে নিও। আর একটু ঘুমায় না। জি না, ওঠো। জোর করে তাকে উঠিয়ে খাবার টেবিলে নিয়ে গেলাম। আমাদের দেখে রনক টিটকারি সুরে বলল, বুঝলেন তাওহিদ ভাই, আমাদের এনাজ ভাই তো দেখছি সেই লেভেলের বউ পাগল ছেলে। বউকে নজর ছাড়া করতেই চায় না। বউ সামনে থাকলে মাথা ব্যথাও ভালো হয়ে যায়। এনাজ চেয়ার টেনে বসতে বসতে রনককে বলল, খুব সহজে আমাদের তন্নিকে পেয়ে যাচ্ছ, তাই গুরুত্ব টের পাচ্ছ না। আমার মতো কষ্ট করে পেলে তার মূল্য বুঝতা। রনক বুঝদারদের মতো ঘন ঘন মাথা নাড়িয়ে বলল, কথাটা কিন্তু ভুল বলেন নাই বড় ভাই। খালামণি প্লেটে পোলাও বেড়ে দিয়ে এনাজের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, মাথা ব্যথা কমছে বাবা? জি আলহামদুলিল্লাহ আন্টি, অনেকটা কমেছে। খেয়ে একটা ওষুধ খাও। ঠিক আছে। রায়হান ভাইয়া মুখ টিপে হেসে বলল, মাথা ব্যথা এমনিতেই কমছে না আন্টি, এতক্ষণ বউয়ের সাথে ছিল তো, অনেক সময় ধরে বউকে দেখিনি বলে মাথা ব্যথা উঠছিল। এনাজ চোখ ছোট ছোট করে রায়হান ভাইয়ার দিকে তাকালো। শাহেদ ভাইয়া দুষ্টুমির স্বরে বলল, এনাজ চাচা হব কবে? খালামণি মুচকি হেসে বলল, হ্যাঁ বাবা, আমরা নানি দাদি হব কবে? আমি সবাইকে সার্ভ করে দিয়েছিলাম। তাদের কথা শুনে মাথা নিচু করে পিটপিট করে হাসলাম। এনাজ একবার আমার দিকে তাকালো। ও কিছু বলার আগে তায়াং ভাইয়া বলল, সবে তো বিয়ে হলো, 2-1 বছর যাক, তারপর দেখা যাবে। তাছাড়া নোভা পড়াশোনা করছে, করুক না, তারপর আস্তে ধীরে সব হবে। তায়াং ভাইয়ের দিকে হাসি মুখে তাকালাম। ভাইটাকে কিছু না বললেও সবকিছু নিজ থেকে বুঝে যায়। আমি এগিয়ে গিয়ে ভাইয়ার সামনে হাঁ করে বললাম, ভাইয়া একটু খাইয়ে দে তো। ভাইয়া কোনো অমত না করে প্লেটে খাবার মেখে আমাকে খাইয়ে দিল। মুখে খাবার তুলে দিয়ে নাক মুখ সিটকে বলল, ইস, দিলি তো আমার হাতটাকে নোংরা করে। দেখ দেখি থুতু লাগিয়ে দিয়েছিস, এখন আবার আমাকে হাত ধুতে হবে। আমি রাগী লুকে তাকিয়ে ওর পিঠে দুম করে একটা কিল বসিয়ে দিলাম। ভাইয়া আমাকে কিছু বললো না। আমাদের কাণ্ড দেখে সবাই মিটমিট করে হাসছে। তন্নিও আমার দেখা দেখি তায়াং ভাইয়ার সামনে এসে বলল, আমাকে একটু খাইয়ে দে ভাই। ভাইয়া ভেঙচি কেটে বলল, যা ভাগ, তোর হাত আছে না, হাত দিয়ে খা। একটাই থুতু ঘুরিয়ে দিছি, তুইও তা করবি? এমন করিস কেন, দে না। তায়াং ভাই এক লোকমা তন্নির মুখে তুলে দিল। আমি এনাজের পাশে দাঁড়াতেই এনাজ ফিসফিস করে বলল, দেখছো, আন্টিও নানি হতে চায়, কিন্তু তুমি তো শোনো না। আমি পরপর দুবার মুখ ভেঙচে তার কানের সামনে মুখ নিয়ে বললাম, তায়াং ভাইয়া কি বলছে শোনো নাই? এনাজ আমার দিকে চোখ দুটো ছোট করে তাকিয়ে কটমট করে একটা শশার পিছে কামড় মারল। মনে হলো শশাকে নয় আমাকেই সে চিবিয়ে খাচ্ছে। শশা চাবাতে চাবাতে নিচু স্বরে বলল,
আজকে খবর আছে কিন্তু। আমি মুখ বাঁকিয়ে তার সামনে থেকে সরে গেলাম। এতে সে আর একটু বেশি রেগে গেল। তাকে রাগাতেই এমনটা করেছি। আমার দিকে তাকিয়ে যে কাঁচা মরিচে কামড় বসিয়ে দিয়েছে সেদিকেও খেয়াল নেই। একটু পর পানি পানি বলে চেঁচিয়ে উঠল। তার কাজ দেখে আমি পানির গ্লাস এগিয়ে দিয়ে হাসতে হাসতে কিচেনে চিনি আনতে ছুটলাম। মরিচগুলো অনেক ঝাল, পানি খেয়ে এর ঝাল কমবে।